হ্যাঁ, ওয়েলকাম চিলড্রেন, স্যার রয় ফিজিক্স। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বল ও গতি চ্যাপ্টারের লেকচার 3। এটা হচ্ছে লেকচার 3। যে টপিকগুলো আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, নিউটনের প্রথম সূত্র অর্থাৎ বলের ধারণা, সেখান থেকে আসছে জাড্য, স্থিতি এবং গতিজাড্য, সেই সংক্রান্ত কিছু উদাহরণ, বলের উপাংশ নির্ণয়, প্রতিমিত অপ্রতিমিত বল এবং সংরক্ষিত বল, গাণিতিক সমস্যা। এই কয়টা জিনিস আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলছি। তাহলে প্রথম আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি নিউটনের প্রথম সূত্র। কি বলছি নিউটনের প্রথম সূত্র? নিউটনের প্রথম সূত্র বলছে বাইরে থেকে যদি কোনো বল না দেয়, বাইরে থেকে বল ব্যতীত স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল হবে। তাহলে প্রথম সূত্রটা লিখতে দিতে পারে 2 নম্বর থাকে, বাইরে থেকে বল ব্যতীত স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমবেগে গতিশীল হবে। এটা মানে তোমরা জানো, এটা টেবিলে যদি তোমরা একটা বই রেখে দাও, তাহলে সময়ের সাথে সাথে বইটা কোনো স্থান পরিবর্তন করবে না। অর্থাৎ তুমি যদি এখানে টানা বা ঠেলা বইটাকে না করো, অর্থাৎ বাইরে থেকে যদি বল না দাও, এই স্থির বইটা চিরকালই স্থির থাকবে। বা আমরা যদি একটা বস্তুকে কোনো একটা মসৃণহীন তলে গড়িয়ে দিই, তাহলে চিরকাল এই গড়াতেই থাকবে, অর্থাৎ কখনো এটা থামবে না। এখন থেমে যায় কেন, তার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি যে কেন এটা থেমে যায়। অর্থাৎ বাইরে থেকে বল না দিলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমবেগে গতিশীল হবে। এখন তাহলে এই যে স্থির বস্তুকে গতিশীল করা বা গতিশীল বস্তুকে স্থির করার জন্য একটা বাইরে থেকে কোনো একটা ভৌত রাশি বা কোনো একটা কিছু দেওয়া দরকার, যেটাকে বলের ধারণা দেয়। বল ছাড়া এই স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির করা সম্ভব নয়। তাহলে আমরা এর থেকে একটা ধারণা পাই যে জাড্য কি এখানে আসছে, যে বল দিলেই স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু স্থির হবে। এটা আমাদের মৌলিক একটা ধারণা। কিন্তু বল দিয়ে যদি দুটোর মধ্যে কোনোটা না হয়, তাহলে যেটা হতে পারে, বল দেওয়ার জন্য বস্তুটা কিছুটা আকৃতি বা শেপের পরিবর্তন হতে পারে। এরপর আসছে জাড্য। দেখো, যে কোনো বস্তুর অবস্থাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, তার স্টেটটাকে। একটা স্থির স্টেট, স্থির অবস্থা, আর একটা হচ্ছে গতিশীল অবস্থা, তা যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার গতীয় অবস্থা বা স্থিতিশীল অবস্থাকে বজায় রাখতে সক্ষম, যে মৌলিক ধর্ম বা ইন্ট্রিনসিক প্রপার্টি, যার জন্য কোনো বস্তু তার অবস্থা বজায় রাখতে চাইছে, সেটাকে বলে জাড্য। এই জাড্য রাশিটা, এই যে স্থির অবস্থা বা গতিশীল অবস্থা বজায় রাখার যে মৌলিক ধর্ম, তাকে বলে জাড্য। ইংরেজিতে বলে ইনার্সিয়া। এখানে মনে রাখতে হবে, তোমাদের বইয়ে যেমন স্থির অবস্থা বজায় রাখাকে বলে স্থিতিজাড্য, স্থির অবস্থা বজায় রাখলে স্থিতিজাড্য, আর গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মটাকে বলা হয় গতিজাড্য। এটা বলে গতিজাড্য। তাহলে যদি প্রশ্ন আসে জাড্য কয় প্রকার, উত্তর হবে 2 প্রকার, একটা স্থিতিজাড্য, একটা গতিজাড্য। স্থিতিজাড্য হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, এটাকে বলে ইনার্সিয়া অফ রেস্ট, এটাকে বলে ইনার্সিয়া মোশন। আমরা
উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। অর্থাৎ জাড্য একটা হচ্ছে মৌলিক ধর্ম বস্তুর, যার সাহায্যে বস্তু তার নিজস্ব অবস্থা বজায় রাখতে চেষ্টা করে, হয় স্থির অথবা গতিশীল অবস্থা। এখন কোশ্চেনটা হচ্ছে জাড্য কোন রাশির উপর নির্ভর করে? জাড্য সাধারণত ভর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ বস্তুর জাড্য অবশ্যই ভরের সঙ্গে সমানুপাতিক। যদি বেশি বেশি জাড্য হয়, অর্থাৎ জাড্যের পরিমাণ যদি হয়, তাহলে বেশি পরিমাণ বল লাগবে তার অবস্থার পরিবর্তনের জন্য। তাহলে আমরা এবারে আসছি জাড্য পড়লাম। এরপরে আমরা জাড্য সম্বন্ধে বেশ কয়েকটি উদাহরণ। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র পড়লাম, জাড্য পড়লাম। জাড্য হচ্ছে মৌলিক ধর্ম, যার সাহায্যে বস্তু স্থির অবস্থা বজায় রাখতে চাইছে বা গতিশীল বস্তু তার গতিশীলতা বজায় রাখতে চেষ্টা করছে, এটা মৌলিক ধর্ম। এবং জাড্য অবশ্যই ভর বাড়লে জাড্য বাড়ে, অর্থাৎ জাড্যটা ভরের সঙ্গে সমানুপাতিক। তো এই দুটো জিনিস আমি উদাহরণ দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে উদাহরণ যে স্থিতিজাড্য। স্থিতিজাড্য তোমরা এটা ইনার্সিয়া অফ রেস্ট, আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা লোক ধরো চলন্ত বাসে দাঁড়িয়ে আছে, একটা বাস দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা প্যাসেঞ্জারও দাঁড়িয়ে আছে। এখন যদি প্যাসেঞ্জার বা আরোহী হঠাৎ করে বাস গতিশীল হয়, কি হবে? হঠাৎ বাস গতিশীল হলে আরোহী পিছন দিকে হেলে যায়, এটা জানি, পিছন দিকে হেলে যায়। তাহলে বাসটা হঠাৎ করে যদি গতিশীল হয়, তাহলে আরোহী পেছন দিকে হেলে যায়, মানে তোমার এই মাথাটা তার পেছন দিকে হেলে যাবে, এরকমভাবে হেলে যাবে। এর কারণ হচ্ছে যে মুহূর্তে বাসটা গতিশীল হয়, তার নিম্নাংশটাও নিচের অংশ গতিশীল হয়, নিচের অংশ গতিশীল হয়, ঠিক? যে মুহূর্তে স্থির বাস গতিশীল হয়, আরোহীর নিচের অংশটা বাসের সাথে সাথে গতিশীল হয়, কিন্তু ঊর্ধ্বাংশটা তার স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, ফলে আরোহী পেছন দিকে একটু হেলে যায়। তাহলে এটার উদাহরণ দেওয়া যেতে পারে যে স্থির বাসে স্থির আরোহী হঠাৎ করে যদি বাস গতিশীল হয়, তাহলে কেন পেছন দিকে হেলে যায়? উত্তর হবে যে বাস যে মুহূর্তে গতিশীল হয়, আরোহীর নিম্নাংশ বাসের সাথে সাথে গতিশীল হয়, কিন্তু ঊর্ধ্বাংশ তার স্থিতিজাড্যের দরুন পেছন দিকে সে হেলে যায়, ঠিক? আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই। ডাইনিং টেবিলে, উদাহরণ 2, আমরা ডাইনিং টেবিলে কাপড়টা হঠাৎ টান দিলে টেবিলে থাকা ভারী পাত্র একই স্থানে থাকে। কেন হয় এটা? এটা আমাদের উদাহরণ 2। অর্থাৎ তুমি একটা টেবিল, সেই টেবিলটা যদি কাপড়টা দিয়ে তুমি এরকম হট করে টেনে দাও, তাহলে যেহেতু টেবিল ক্লথটা গতিশীল হয়, কিন্তু তার উপর থাকা ভারী বস্তুটা স্থির অবস্থা বজায় রাখার জন্য সেখানে স্থির থাকতে চায়। তাই আমাদের এই টেবিলের উপর থেকে টেবিল ক্লথটা গতিশীল হয়ে গেল, কিন্তু ভারী বস্তুটা এখানেই থেকে গেল। অর্থাৎ এটা টেবিল ক্লথ এর গতিশীল, কিন্তু ভারী বস্তু টেবিলেই থেকে গেল। এটা আমাদের কমন অভিজ্ঞতা। অর্থাৎ কোনো একটা জিনিস তার স্থিতিজাড্যের জন্য ওই জায়গাটা থেকে গেল। এটা দ্বিতীয়বার উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটা কাঁচের গ্লাস, ধরো এটা কাঁচের গ্লাস, তারপর তুমি একটা পোস্ট কার্ড নামিয়েছ এবং তারপরে একটা কয়েন নামিয়েছ। তাহলে যে মুহূর্তে তুমি এই পোস্ট কার্ডকে এইদিকে জোরে টানছো, পোস্ট কার্ডকে
সজোরে টানলে কয়েন গ্লাসে পড়ে। উত্তর হবে কেন না, কয়েনটা এখানে পোস্টকার্ডটা গতিশীল হয় বল বা টানার সঙ্গে সঙ্গে, বল দেওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু কয়েনটা তার স্থিতিজাডের জন্য স্থির অবস্থা বজায় রাখতে চায়, স্থিতিজাডের জন্য নিচে পড়ে যায়। অর্থাৎ আমরা কয়েনটাকে দেখলাম নিচে পড়ে গেল, অর্থাৎ এটাও হতে পারে। সেরকম ব্ল্যাঙ্কেটকে ঝাড়লে ব্ল্যাঙ্কেটটা কী হয়, গতিশীল হয়, কিন্তু তার মধ্যে থাকা ধুলোকণাগুলো স্থিতিজাডের জন্য সেখানে থাকতে চায়। বা ধরো একটা গাছের ফল, তুমি যদি গাছটাকে নাড়াচাড়া করো তাহলে ফলটা কেটে পড়ে যায়, অর্থাৎ ফলটা তার স্থিতিজাডের জন্যই কেটে পড়ে যায়। ঠিক একইভাবে আমরা গতিজাডের উদাহরণ দিতে পারি, একইভাবে বাস থেকে আসতে পারি। তোমার গতিজাডের উদাহরণ হচ্ছে, ধরো একটা ফ্যান রান করছে, রান করতে করতে তোমরা দেখেছো যে সুইচ অফ করার সাথে সাথে ফ্যানটা কিন্তু থেমে যায় না, তার গতিজাডের জন্য সে তার গতি কিছুক্ষণ ধরে বজায় রাখে। বা একটা অ্যাথলিট যে দৌড়াচ্ছে, সে তার ফিনিশিং পয়েন্টে তার থেমে যাওয়ার কথা, কিন্তু সে গতিজাডের জন্য সে থামে না, অর্থাৎ সে খানিকটা গতি বজায় রাখার জন্য খানিকটা আগিয়ে চলে যায়, এটা আমরা জানি। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, যে কোনো লং জাম্প দ্বারাকে খেলোয়াড় কী করে, পেছন থেকে খানিকটা দৌড়ে এসে তার গতিজাডের জন্য সে খানিকটা গতিশীলতা বজায় রেখে তারপর জাম্পটা করে, তাতে কি তার রেঞ্জটা অর্থাৎ পাল্লাটা গতিজাডের জন্য তার পাল্লাটা খানিক দূরে গিয়ে, অর্থাৎ সেখানে দৌড় আসছে, ফলে সেখানে গতিশীলতা অর্জন করে অলরেডি আছে, তারপর সে জাম্প করছে, অর্থাৎ এক্ষেত্রে তার কিছুটা গতিজাড্য থাকার জন্য কিছুটা দূরে গিয়েছে তার ফিনিশিং পয়েন্টে পৌঁছাবে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে বলার যখন বল করে তখন দৌড়ে এসে বলটা করে, দাঁড়িয়ে থেকে বলটা করলে যে পরিমাণ গতি পেত বলটা, কিন্তু গতিজাড্য কিছুটা নিয়ে তারপর বলটা থ্রো করলে তার গতিজাড্যের দরুন বলের বেগটাও খানিকটা বেড়ে যায়। এবার চলে এসো বাসের ক্ষেত্রে, ধরো একটা রানিং বাস, গতিশীল বাস হঠাৎ ব্রেক দিল, হঠাৎ ব্রেক কষলে কি হবে, হঠাৎ ব্রেক কষলে নিচের অংশ স্থির হয়, এটা গতি ঊর্ধ্বাংশ গতি বজায় রাখতে চাই। এটা হচ্ছে গতিজাডের উদাহরণ। অর্থাৎ দেখা যাবে সেই লোকটা সামনের দিকে হেলে গেল, আগেরটা কী হয়েছিল, স্থির বাসের ক্ষেত্রে দেখা গেল পেছন দিকে হেলে যাচ্ছে, কিন্তু এখন দেখছে সামনের দিকে এইভাবে লোকটা এরকম করে হেলে যাচ্ছে, অর্থাৎ নিচের অংশটা স্থির হয়ে গেল, কিন্তু আপার অংশটা বাসের সঙ্গে কিছুটা গতি বজায় রাখতে চাই। তাহলে আমরা এক্ষেত্রে তোমাদেরকে নিউটনের প্রথম সূত্র, বল যেটা অবস্থা পরিবর্তনে সাহায্য করে একটা ভৌত রাশি, সে টান হতে পারে, ঠেলা হতে পারে, বল বা শেপ চেঞ্জ করতে পারে, অনেকগুলো কারণে এটা বল কন্ট্যাক্ট হতে পারে, অর্থাৎ বস্তুর সঙ্গে বস্তু কন্ট্যাক্ট করে বল তৈরি করতে পারে। বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে দুটো ম্যাগনেটিক পোল, দুটো ম্যাগনেট নর্থ অ্যান্ড সাউথ, তারা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট না করেও বল তৈরি করতে পারে, সেটাকে বলে নন কন্ট্যাক্ট বা স্পর্শহীন বল। অর্থাৎ যে বলটা দুজনকে স্পর্শ করছে না কিন্তু তাদের মধ্যে বল আছে, যেমন ইলেকট্রিক্যাল দুটো চার্জ, তাদের মধ্যে যে বলটা হবে অতি অবশ্যই সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে এবং সেটা নন কন্ট্যাক্ট ফোর্স হবে। এরপর আমরা আসছি বলের গতিজাড্যের উদাহরণটা দিলাম, জাড্য বললাম, নিউটনের প্রথম সূত্রটা বললাম। এবার আমরা বলটাকে কয়েকটা ভাগে ভাগ করছি। এক্ষেত্রে তোমরা একটা টেবিল অবশ্যই এখন থেকে এটা মাথায় রেখে দাও, লাগবে বলের উপাংশ। ধরো একটা বলের উপাংশ নির্ণয়, খুব ইম্পর্টেন্ট, উপাংশ নির্ণয়। এক্ষেত্রে ক্লাস 9-এ যেহেতু এটা কোর্সটা ফাউন্ডেশন বেসড, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা ফাউন্ডেশন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হচ্ছে, সেই জন্য আমাদের এখানে উপাংশটা দেওয়া হবে। যেমন এটা বল এফ, একটা বল ভূমির সঙ্গে থিটা কোণে নত, একটা কোণে নত। এখন প্রশ্ন হতে পারে, এটা যদি আমি এক্স অক্ষ ধরো আর এর সঙ্গে লম্ব যদি ওয়াই অক্ষ ধরো, তাহলে এই বলের দুটো উপাংশ পাচ্ছ। এখানে একটা লম্ব টানো, এখানে একটা লম্ব টানো,
এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা জানো পড়বে ক্লাস 10-এ যে ভূমি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণের বিপরীত বা অতিভুজ এটা যে ভূমি, তাহলে ভূমি বা অতিভুজ এই দিকে বলের এই দিক উপাংশটা মনে করলাম এফ এক্স, এই দিকটা মনে করলাম এফ ওয়াই, অর্থাৎ অনুভূমিক উপাংশটা যে এফ এক্স আর উল্লম্ব উপাংশটা এফ ওয়াই, অর্থাৎ যে কোনো তির্যক বলকে দুটো রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তমুখী, অর্থাৎ দুটোর জন্য অ্যাজিভ ধরনের এটা একটা আয়তক্ষেত্র তৈরি করছে রেক্টেঙ্গুলার, অর্থাৎ ভূমির সঙ্গে একটা বলের উপাংশ থাকছে এবং উল্লম্ব একটা উপাংশ থাকছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভূমি বাই অতিভুজ, এটাকে কি বলে জানো, ভূমি বাই বল অতিভুজ। ভূমিটা হচ্ছে এফ এক্স ভেক্টর, অতিভুজটা যে এফ, এটা বলে কস থিটা। তাহলে এফ এক্সটা হচ্ছে এফ কস থিটা, অনুরূপে এফ ওয়াই হবে এফ সাইন থিটা। এটা যদি জিজ্ঞেস করো কী করে হচ্ছে, তুমি লিখবে এফ ওয়াই বাই এফ সমান কস 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে বলা হয় সাইন থিটা, অর্থাৎ উল্লম্ব উপাংশটা এফ ওয়াই সমান হচ্ছে এফ সাইন থিটা। যদি সব কিছু ভুলে যাও তাহলে এই দুটো মাথায় রেখে দেবে যে অনুভূমিক উপাংশটা এফ কস থিটা আর উল্লম্ব উপাংশটা এফ সাইন থিটা। তাহলে আমরা বলের উপাংশটা পেলাম। বলের কটা উপাংশ হলো, যদি একটা বল অনুভূমিক সঙ্গে থিটা করে নত থাকে তাহলে বলটা দুটো উপাংশ এফ কস থিটা আর এফ সাইন থিটা। এখন থিটার বিভিন্ন মান হতে পারে, তোমরা ক্লাস 10-এ শিখবে, আমিও এখানে কয়েকটা নাম্বার দিয়ে দিচ্ছি। থিটা 0 থেকে 90 পর্যন্ত তোমরা যে কোনো কস সাইনের মানটা জানতে হবে, কারণ এটা ক্লাস 10-এ আছে এবং 9-এও এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি টেবিলটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে থিটার বিভিন্ন ভ্যালুর জন্য কী টেবিল হয় সেটা দেখে নাও একটু। এই টেবিলটা যাওয়ার আগে আমরা অতি অবশ্যই, তাহলে আমরা কী শিখলাম যে একটা বল যদি অনুভূমিকের সঙ্গে থিটা করে নত থাকে তাহলে তার দুটো উপাংশ, এটা হচ্ছে এফ কস থিটা আর এফ সাইন থিটা। এখন টেবিলটা দেখো, তোমরা মাথায় রেখে দেবে 0, আমি এরকম ঘর করে দিলাম, সাইন থিটা কস থিটা এই দুটোই মেন ইম্পর্টেন্ট, এবং ট্যান থিটা, এটা 0 ডিগ্রি, যেগুলো প্রয়োজন হয় 30, 40, 60, 90 ডিগ্রি, এটা লিখবে 0, এটা হাফ, এটা 1/√2, এটা √3/2, এটা 1, ঠিক এইটা হবে 1, এইটা হবে √3/2, এটা হবে 1/√2, এটা হবে হাফ, এটা হবে 0। ট্যান থিটা হচ্ছে, ট্যান থিটার ভ্যালুটা বার করার জন্য তুমি পাবে সাইন থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ আমরা যদি থিটাটা জানি তাহলে তার মানটা কস থিটার মান, যদি কস 30 হয় তাহলে হাফ লিখবো, এখানে যদি কস 60 হয় তাহলে √3/2 লিখবো। এরকমভাবে তোমরা টেবিলটাতে ইউজ করতে পারবে, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে আমরা আসবো প্রতিমিত বল এবং অপ্রতিমিত বল। দেখো টাগ অফ ওয়ারের ক্ষেত্রে যদি দুটো দল থাকে, টাগ অফ ওয়ার, ধরো একটা দড়ি, এখানে একটা পয়েন্ট করা আছে, এই দিকে যদি এফ বল দেয় আর এই দিকেও যদি এফ বল দেয় তাহলে এটা 0 পয়েন্টে থাকবে, 0 বিন্দুতে থাকবে। তাহলে F1 = F2, অর্থাৎ মোট বল বা লব্ধি বল 0, অর্থাৎ কোনো বলই নেই। এই দিকটা প্লাস F2 মানে প্লাস F, F1 মাইনাস F, টোটাল বল F সমান F1 F মাইনাস F = 0, অর্থাৎ কোনো লব্ধি বলটা নেই। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলবো এই বলটা প্রতিমিত বল, অর্থাৎ ব্যালেন্স করে দিয়েছে, কোনো অ্যাক্সেলারেশন থাকবে না বা নেট বলটা সিস্টেমের উপর 0 হচ্ছে। এছাড়াও তুমি দেখো একটা বই যদি টানো, এইদিকে ধরো একটা বই আছে, এইদিকে তুমি 10 নিউটন বল দিলে, এদিকে তুমি 10 নিউটন, বাঁ দিক থেকে ডান দিকে 10 নিউটন দিলে, তাহলে এটা লব্ধি বল 0, অর্থাৎ লব্ধি বল যখন 0 হয় সেটা আমরা বলবো প্রতিমিত বল, মানে
একটা রেজাল্টেন্ট বল, অনেকগুলো বল কাজ করছে, কিন্তু তাদের যদি বিভিন্ন উপাংশে ভাঙা হয় তাহলে কোনো দিকেই নির্দিষ্ট কোনো উপাংশ থাকছে না, ফলে নেট বলটা শূন্য হচ্ছে। অপ্রতিমিত বল হচ্ছে একদিকে বলটা বেশি আর একদিকে বলটা কম। ধরে নাও একটা বস্তুকে তুমি অপ্রতিমিত বল, অপ্রতিমিত বল, বস্তুটা গতিশীল, পূর্ব দিকে গতিশীল, পূর্ব দিকে গতিশীল, বল হচ্ছে 20 নিউটন। পেছন দিকে ধরো একটা ঘর্ষণ বল মিউ এম জি, এম হচ্ছে বস্তুর ভর, ঘর্ষণ বল পেছন দিকে, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা হচ্ছে 5 নিউটন। তাহলে অপ্রতিমিত বলটা বাদ দিয়ে দাও, অর্থাৎ সম্মুখ বলটার থেকে ঘর্ষণ বলটা বাদ দিয়ে দাও। অপ্রতিমিত বলটা হচ্ছে 20 - 5 = 15 নিউটন। ক্লিয়ার হলো? অর্থাৎ যদি তোমার বলটা দেখো পূর্ব দিকে গতিশীল, কত বলে 20 নিউটন, তুমি যদি এই বলটা উত্তর দিকে দাও তাহলে কিন্তু উত্তর দিকের বলটা পূর্ব দিকের বলের উপর কোনো প্রভাব ফেলবে না। উত্তর দিকের বলটা পূর্ব দিকের বলের উপর কোনো প্রভাব, অর্থাৎ দুটো বল যদি পরস্পর 90 ডিগ্রি হয় তাহলে একটা বলের দিকে আর একটা বলের উপাংশ বা তার যে কম্পোনেন্ট সেটা শূন্য হয়। ঠিক আছে, এরপর আসবো আমরা সংরক্ষিত বল। তাহলে আরেকবার বলি, প্রতিমিত বল যেখানে নেট বলটা শূন্য হচ্ছে, আর অপ্রতিমিত বল হচ্ছে একদিকে বল বেশি, তার ঠিক উল্টো দিকে বল কম, অর্থাৎ তার রেজাল্টেন্ট বলটা হচ্ছে একটা বল থাকছে যেটা সম্মুখ বলকে বিপরীতমুখী বল থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা এরপর আসবো সংরক্ষিত বল। তোমাদের বই নেই এটা, কিন্তু সংরক্ষিত বল এটা নেই, যেহেতু ফাউন্ডেশন কোর্স, একটা কনসেপ্ট থাকা ভালো। সংরক্ষিত বলক্ষেত্র, এটা অনেক সময় বলে সংরক্ষিত বল বা সংরক্ষিত বলক্ষেত্র, বা ইংরেজিতে বলে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। দেখো এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট যারা 9-এ একটু ফিজিক্সটাকে ভেতর থেকে ঢুকে পড়তে চায়, একটু বেটার জায়গায় যেতে চায়, তাদের সঙ্গে ইন্টারাকশান নিতে হবে। আমার যে একটু এক্সপিরিয়েন্স আছে, নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স, মোর দ্যান দিস, সো এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যেটা আমি ছাত্রদের সঙ্গে ইন্টারাক্ট করতে করতে যেটা পেয়েছি, সেটাই আমি অন্যান্য ছাত্রদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি ভেতর থেকে চাই যে ছেলেরা ফিজিক্সের বেস্ট ফাউন্ডেশনটা ক্লাস 9 থেকে একটু বেটার জায়গায় নিয়ে যাক, যাতে করে 11-12 যে তারা যে সমস্যাটা পায়, যে অনেক কিছু তারা জানতে পারে 11-এ গিয়ে, তারপর নিউমেরিক্যালস করতে করতে সময়টা বেরিয়ে চলে যায়, 12টা চলে এসে হাজির হয়। সুতরাং 9-10টাকে তোমরা একটু বেসিক জায়গা ধরে, বেস ধরে একটু ইন ডেপথ ফিজিক্সটাকে বা কেমিস্ট্রিটাকে একটু নড়াচড়া করলে একটা বেটার হয়। সেই জন্য আমি এই জিনিসটা নিয়ে এসেছি। এটা তোমাদের সিলেবাস, তোমাদের বইয়ে নেই, এটা তোমাদের বইয়ে নেই। তাহলে তবুও আমি বলি কী জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট না, সংরক্ষিত বলক্ষেত্র হচ্ছে এমন একটা বলক্ষেত্র যেখানে তোমার এনার্জি, স্থিতিশক্তি বা গতিশক্তি সংরক্ষিত হবে এক, আর 2 নম্বর হচ্ছে কার্যটা পথের উপর ডিপেন্ড করবে না। কার্য কখনোই, পরে আমরা আসবো, মনে রেখে দেবো এটা, কার্য কখনোই পথের উপর নির্ভরশীল নয়। আর একটা বিভব থাকবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বিভব থাকবে, একটা বিভব, মানে প্রত্যেকটি সংরক্ষিত বলের সঙ্গে একটা বিভব যুক্ত। বিভব কি বা কার্য কি, এগুলো কিন্তু ধীরে ধীরে আসবে, তোমরা ওই আন্ডারলাইন করে রেখে দেবে, বিভব জায়গাটা আন্ডারলাইন করবে, কার্যটা আন্ডারলাইন করে রেখে দেবে। কার্য কখনোই পথের উপর নির্ভরশীল নয়, এটা মাথায় রাখবে সংরক্ষিত বলক্ষেত্রে। সংরক্ষিত বলক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট এটা। যেমন ধরো এ থেকে তুমি বিতে গেলে, এ থেকে বি একজন স্টুডেন্ট এরকম করে গেল, 2 নম্বর পথ, 1 নম্বর পথ, আরেকজন স্ট্রেট গেল, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কার্যটা কিন্তু সেম হবে। যেমন তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, অভিকর্ষজ ক্ষেত্র বল, তাহলে অভিকর্ষজ বল, তড়িৎ বল এবং চুম্বক বল সবগুলোই কিন্তু সংরক্ষিত বল। সংরক্ষিত বল উদাহরণ, তাহলে একটা হচ্ছে চুম্বক বল, তড়িৎ বল বা অভিকর্ষজ বল। অর্থাৎ আমরা ক্লাস 9টাকে বেস এরিয়া ধরে আমরা খুব সিরিয়াসলি
এই ভৌতবিজ্ঞান চ্যাপ্টারটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার আছে। না বুঝতে পারলে এগেন অ্যান্ড এগেন ইউ গো থ্রু দ্য বুকস এবং তুমি এটা দেখো। তাহলে আমি আজকে শিখলাম নিউটনের প্রথম সূত্র, যদি বাইরে থেকে তুমি বল না দাও স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল হবে, এটা বলেছি। তা বলেছি যে ধর্মের জন্য বস্তু তার স্থিত অবস্থা বা গতিশীল অবস্থা বজায় রাখতে চায় সেটা বলে জাড্য। জাড্য দুরকম বলেছি, একটা হচ্ছে স্থিতিজাড্য এবং গতিজাড্য। স্থিতিজাড্যের উদাহরণ দিয়েছি আমরা যে একটা আরোহী যদি বাসে দাঁড়িয়ে থাকে তারপর সে বাসটা চলতে আরম্ভ করে সে কী হবে, পেছন দিকে হেলে যায়, কারণ বাসের নিচের অংশটা গতিশীল হয় কিন্তু ঊর্ধ্ব অংশটা স্থিতিজাড্যের জন্য পেছন দিকে হেলে যায়, এটা তুমি বলেছি। এছাড়া তোমার বলেছি গ্লাস প্যান, হ্যাঁ আরেকটা ভালো ইন্টারেস্টিং, গ্লাস প্যানে যদি কেউ গুলি করে একটা হোলস তৈরি হয়, কেন? কারণ যে মুহূর্তে গুলির ডাইমেনশনে যে ওইগুলো গতিশীল হয় কণাগুলো, যেখানে ধাক্কা খাচ্ছে, কিন্তু বাকি কণাগুলো স্থিতিজাড্য বজায় রাখার জন্য, তার নিজস্বতা বজায় রাখার জন্য সে ওখানটায় কোনো হোলস বা ক্র্যাকিং হয় না। কিন্তু যদি ঢিল ছোড়ো, টাইম অফ কন্ট্যাক্ট, ঢিলের যে সময় প্যানের সঙ্গে যে সময়টা সেটা খুবই কম, এবং ঢিলটার যেহেতু সময়টা কম নেয় সেই জন্য চারিদিকে পার্টিকেলগুলো একটা অসম বলের সম্মুখীন হয়, ফলে ওখানে একটা অসম ক্র্যাক দেখা যায়। এটা পরীক্ষা আসতে পারে। এছাড়া আমরা বলের উপাংশ দেখলাম যে কোনো বল যদি আমাদের থিটা কোণে অনুভবেগের সঙ্গে থাকে তাহলে তাকে দুটো উপাংশে ভাগ করা যায়, একটা এরকম একটা এরকম, এই দিকটা হচ্ছে এফ কস থিটা, এই দিকটা হচ্ছে এফ সাইন থিটা, দুটো ভাগে ভাগ করা যায়। এবং আমরা দেখলাম প্রতিমিত বল, অর্থাৎ যেখানে একটা বল আর একটা বল দ্বারা প্রশমিত হয় এবং মোট বলটা শূন্য হয়, কিন্তু অপ্রতিমিত ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকে একটা লব্ধি বল থেকে যায়, সেটা অপ্রতিমিত বল, সেখানে বলটা থাকা মানে বস্তুর উপর একটা ত্বরণ সৃষ্টি হবে। পরে হচ্ছে সংরক্ষিত বল, খুব ইম্পর্টেন্ট, বই নেই টাচ করে দিচ্ছি। যে বলে শক্তিটা সংরক্ষিত হয় এক, খুব ইম্পর্টেন্ট। যে বলে এক জায়গা থেকে আরেক জায়গায় বস্তু যদি সরণ হয় তাহলে কার্যটা পথের ওপর নির্ভর করবে না, আমি একে দেখিয়েছি, সব ক্ষেত্রে কার্যটা এক। আমি উদাহরণ দিয়েছি সংরক্ষিত বলের কয়েকটা উদাহরণ, যেমন তোমার এখানে পেয়েছ চুম্বক বল, তড়িৎ বল বা অভিকর্ষজ বল। ওকে, তাহলে আমি এরপরে আসবো কোনটা, তাহলে আমি উদাহরণটা দিয়েছি তোমাদেরকে তিনখানা করে, 3+3, বলের উপাংশটা বুঝিয়েছি, প্রতিমিত অমিত বলেছি, সংক্ষেপ বল বুঝিয়েছি। এখন আমি যেটা পড়াতে চলবো তোমাদেরকে গাণিতিক সমস্যা, অর্থাৎ আমরা যেটা ট্রেস দেবো, এই জন্যে এইটা প্রত্যেক আইসেল আমি চেষ্টা করবো আপ্রাণ যে এই চ্যানেলের মধ্যে স্যার রয় ফিজিক্স চ্যানেলটার মধ্য দিয়ে তোমাদেরকে পুরো 9-এর ফাউন্ডেশন বেসটাকে স্ট্রং করার। তার মানে আমি কিছুটা নিউমেরিক্যালসের উপর গুরুত্ব দেবো, এবং অঙ্কটা যদি তুমি মানে যে থিওরিটা বা যে ইকুয়েশনটা তুমি শিখছো সেই ইকুয়েশনটা যদি অঙ্ক করতে গিয়ে ব্যবহার করতে না পারো তাহলে তোমার বেস এরিয়াটা স্ট্রং হবে না। সুতরাং ফিজিক্স করতে হলে বা কেমিস্ট্রি পড়তে হলে শুরু থেকেই তোমাকে একটু নিউমেরিক্যাল বেস বা অ্যানালিটিক্যাল বেসের উপর গুরুত্ব দিতে হবে, যাতে করে তুমি পরবর্তী পরীক্ষাগুলোতে একটা ক্র্যাক করতে পারো। সেই জন্য এই কোর্সটার নাম হচ্ছে ফাউন্ডেশন কোর্স, এবং এটা আমার টার্গেট যে আমি আমার ছাত্রদেরকে এটার মধ্যে দিয়ে আমি নিয়ে যেতে চাইছি, যাতে করে মানে মেইন টার্গেট হচ্ছে যে কিভাবে তোমাদেরকে ওই অ্যালেন বলো বা আকাশ বলো ওইখানে যে প্রবলেমগুলো তোমরা 11-12 গিয়ে করবে তার বেসটা কী করে এখান থেকে স্ট্রং করে নিয়ে যায়, যাতে করে ওখানে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের কোনো ট্রাভেল না হয়। এরপর আমরা গাণিতিক সমস্যা আসবো, আমরা 2-1টা গাণিতিক সমস্যা ডিল করবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরো আমি মুছে দিচ্ছি, যে গাণিতিক সমস্যাগুলো আমি আলোচনা করব তার বেসটা কী তাও বলছি। দেখো, আমরা যখন পড়িয়েছিলাম আগের ক্লাসে লেকচার 2-তে, সেখানে বলেছিলাম টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা হচ্ছে u + a/2 2t-1। পড়েছিল তোমরা ফর্মুলাটা? কী ধরনের অঙ্ক আছে বললো, আমি ডাটাটা এখানে দিচ্ছি। তাহলে প্রথমে অঙ্কটা পড়ছো তুমি যে 7 সেকেন্ডে একটা বস্তু গেছে ধরো 20 মিটার গেছে 7 সেকেন্ডে, 9 সেকেন্ডে গেছে 24, তাহলে 15 সেকেন্ডে কতটা যাবে? ক্লিয়ার? তাহলে 7 সেকেন্ড, তাহলে এখানে কি কভার, এখানে ডিস্টেন্স দেওয়া আছে, যে এস এর মান দেওয়া আছে, STS দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখে নাও যে কী দেওয়া আছে। ধরে নিলাম প্রাথমিক বেগ ইউ, সমত্বরণ হচ্ছে এ। এই ফর্মুলা অনুযায়ী 7 সেকেন্ডের ডিস্টেন্সটা 20 বলেছে, তাহলে 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর সমীকরণ থেকে পাই
কি লিখবে তোমরা 20, ইউ জানো না, a/2 জানো না, টি এর জায়গায় লিখবে 7, তাহলে 2 × 7 - 1, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে 20 + u + a/2, এটা 13 আসছে, ইকুয়েশন নাম্বার 1। একটা ইকুয়েশন হলো কটা অজানা রাশি আছে, ইউ আর এ। এখানেটা ক্লাস 9এই তুমি শিখে যাচ্ছ যে এবার ধরো দ্বিতীয়টা যদি ব্যবহার করি 9 সেকেন্ডে, তাহলে এখানে টি এর জায়গায় 9, তখন ডিস্টেন্স কত 24, তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে